বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে একটি স্পষ্ট বাঁক নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর যে সংযত, আপোষহীন ও তুলনামূলকভাবে নরম রাজনৈতিক চরিত্র তিনি জনমনে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, প্রথম নির্বাচনী জনসভাতেই সেই ইমেজে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সরাসরি আক্রমণে গিয়ে তিনি কার্যত এমন এক রাজনৈতিক লড়াই শুরু করলেন যেটিকে বিশ্লেষকেরা টাগ অব ওয়ার বলেই চিহ্নিত করছেন। এই লড়াই তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ঝুঁকিগুলোর একটি বলেও মনে করা হচ্ছে। তারেক রহমান তার বক্তৃতায় জামায়াতের 1971 সালের ভূমিকার প্রসঙ্গ টেনে এনে দলটির সবচেয়ে দুর্বল ও স্পর্শকাতর জায়গায় আঘাত হেনেছেন। একই সঙ্গে তিনি আবারও জামায়াতকে বেহেশতের টিকিট বিক্রেতা আখ্যা দিয়ে ধর্মীয় ন্যারেটিভে প্রবেশ করেছেন এবং আল্লাহ রাসূলের তরিকায় দেশ পরিচালনার অঙ্গীকার করে বোঝাতে চেয়েছেন ধর্মের প্রশ্নে বিএনপি কোনোভাবেই জামায়াতের তুলনায় পিছিয়ে নেই। কিন্তু এই জায়গাটি হয়ে উঠছে তার জন্য বড় রাজনৈতিক ঝুঁকি। বাংলাদেশের বাস্তবতায় ধর্মীয় বিতর্ক যত বাড়ে ততই লাভবান হয় সংগঠিত ইসলামপন্থী শক্তি। সাধারণ ভোটারের বড় অংশ ধর্মীয় বিষয়ে শার্ট প্যান্ট পরা রাজনীতিকের চেয়ে টুপি পাঞ্জাবি পরা নেতার ওপর বেশি আস্থা রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ফলে বিএনপির ধর্মীয় পাল্টা বয়ান ভোটের মাঠে কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। বরং এতে করে ধর্মকেন্দ্রিক আলোচনা ও বিতর্ক আরও তীব্র হবে, যার রাজনৈতিক ফসল ঘরে তোলার সক্ষমতা জামায়াতেরই বেশি। তারেক রহমান বক্তৃতায় যখন বলেন, অনেকে বলে অমুককে দেখেছি তমুককে দেখেছি, তাদের একবার দেখার সুযোগ দিন, কিন্তু আমরা তো 71 সালেই দেখে ফেলেছি, তখন সেই বক্তব্য আবেগী হলেও নির্বাচনী বাস্তবতায় তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ সিলেটের জনসভায় উপস্থিত অধিকাংশ তরুণ যুবা 1971 সরাসরি দেখেনি। নির্বাচনী রাজনীতিতে নিকট অতীতই সাধারণত সবচেয়ে বেশি কাজ করে। জামায়াতের 71-এর ভূমিকা নিয়ে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে এত বেশি প্রচারণা চালিয়েছে যে এই বয়ান এখন অনেকটাই পুরনো ও ক্লান্ত। এই প্রেক্ষাপটে তারেক রহমান যদি নতুন কোনো তথ্য, নতুন কোনো রাজনৈতিক ব্যাখ্যা বা নতুন কোনো প্রস্তাব সামনে আনতে না পারেন, তাহলে কেবল পুরনো ইতিহাস টেনে ভোটের মাঠে বড় সাড়া পাওয়া কঠিন। দেশে ফেরার পর আওয়ামী লীগকে আক্রমণ না করে তারেক রহমান যে সংযম দেখিয়েছিলেন, সেটিকে অনেকে নতুন রাজনীতির সূচনা হিসেবে দেখেছিলেন। রাজনৈতিক প্রতিহিংসা ও কাদা ছোড়াছুরির বাইরে গিয়ে তিনি একটি ভিন্ন বার্তা দিতে চাইছেন, এমন ধারণা তৈরি হয়েছিল। কিন্তু প্রথম নির্বাচনী জনসভাতেই জামায়াতকে আক্রমণ করে তিনি সে অবস্থান থেকে সরে এলেন। এর আগে জামায়াত প্রকাশ্যে তারেক রহমানকে নিয়ে তেমন আক্রমণাত্মক অবস্থান নেয়নি। এবার তিনিই কার্যত সেই দরজাটি খুলে দিলেন, যার পরিণতি হিসেবে তাকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা ও আক্রমণের রাজনীতি শুরু হতে যাচ্ছে। রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে জামায়াত এখন তারেক রহমানকে ঘিরে পূর্ণমাত্রার পাল্টা আক্রমণে নামবে। এই আক্রমণের প্রথম ও সবচেয়ে শক্তিশালী অস্ত্র হবে তাকে ভারতের এজেন্ট হিসেবে তুলে ধরা। তিনি কার সঙ্গে কী সমঝোতায় দেশে ফিরেছেন, এই প্রশ্ন সামনে এনে জামায়াত জনগণকে বোঝানোর চেষ্টা করবে যে তারেক রহমান ভারতের সঙ্গে বোঝাপড়া করেই দেশে ফিরেছেন। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এটি অত্যন্ত কার্যকর একটি বয়ান। ভারত বিরোধী আবেগ এমনিতেই চড়া, তার উপর ভারতের কূটনৈতিক কৌশলের কারণে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে না পারায় জনমনে ক্ষোভ জমে আছে। জামায়াত এই ক্ষোভকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করবে, যেখানে ভারত বিরোধিতা ধীরে ধীরে তারেক রহমান ও বিএনপি বিরোধিতায় রূপ নেবে। এর পাশাপাশি শুরু হবে ব্যক্তিগত চরিত্র হরণের রাজনীতি। চাঁদা ভাই, 10% এ ধরনের পরিচিত ট্যাগ নতুন করে সামনে আনা হবে। এই কাজে সবচেয়ে সক্রিয় থাকবে ছাত্র শিবিরের কর্মীরা, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে এই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা চালাবে। নতুন স্লোগান, নতুন শব্দচয়ন, ভাইরাল কন্টেন্ট সব মিলিয়ে একটি সংগঠিত ডিজিটাল ক্যাম্পেইন গড়ে তোলা হবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পুরো ঝুঁকিটা তারেক রহমান নিজেই নিয়েছেন। এতদিন তাকে নিয়ে জামায়াত যদি আক্রমণাত্মক কথা বলতো, তাহলে সেটি জনমনে কতটা গ্রহণযোগ্য হতো তা নিশ্চিত ছিল না। কিন্তু যেহেতু প্রথম আঘাতটি তিনি নিজেই করেছেন, এখন তাকে পাল্টা আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। এরই মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমাদের কোনো কার্ড নাই, জনগণের বুকে ভালোবাসার কার্ড চাই। দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়ও কোথাও আমরা যাইনি। বসন্তের কোকিলরা বসন্তকাল আসলে বলে কুহু কুহু, এরপর এদের আর খুঁজে পাওয়া যায় না।
অন্যদিকে দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেছেন, তারেক বিলেত থেকে ফিরে বড় মুক্তি হয়ে গেছেন। এখন কেউ কেউ পরামর্শ দিচ্ছেন, কিশোরগঞ্জের বিএনপি নেতা ফজলুর রহমানই পারেন জামায়াতের বিরুদ্ধে বিএনপির হয়ে সবচেয়ে মোক্ষম শব্দবোমা ফাটাতে। হাসপাতালে থাকা ফজলুর রহমান সুস্থ হয়ে হয়তো চালাবেন কার্ড। সামনে তারেক রহমানের জন্য চ্যালেঞ্জ হবে একদিকে নিজেকে রক্ষা করা, অন্যদিকে নতুন ও কার্যকর ইস্যু দিয়ে পাল্টা আক্রমণ গড়ে তোলা। শুধু পুরনো ইতিহাস বা আবেগ নির্ভর বক্তব্য দিয়ে এই রাজনৈতিক লড়াইয়ে টিকে থাকা কঠিন হবে। বাংলাদেশের রাজনীতি আবারও প্রবেশ করেছে ক্রিয়া প্রতিক্রিয়া পাল্টাপাল্টি পর্বে। এই সংঘাত কোথায় গিয়ে থামবে তা এখনও অনিশ্চিত। তবে একটি বিষয়ে রাজনৈতিক নেতৃত্বের সতর্ক থাকা জরুরি, এই রাজনৈতিক দ্বন্দ্ব যেন কোনোভাবেই মাঠের সহিংসতায় রূপ না নেয়। কারণ একবার রাজনীতি যদি সহিংস পথে নামে, তার পরিণতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উদাহরণ বাংলাদেশের ইতিহাসে নতুন নয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।